একটা পার্ক যার চারদিক দেয়াল দিয়ে ঘেরা। সেখানে বাচ্চা, বুড়ো, ছেলে, মেয়ে সবাই আছে, সবাই একে অপরের সাথে কথা বলতেছে। শান্তিপূর্ণ একটা অবস্থান। হঠাৎ করেই চারদিকে গুলির আওয়াজ। মাত্র 10 মিনিটে 1650টা গুলি। পুরো জায়গাটা মুহূর্তেই শ্মশানের রূপ নিল। অনেক মানুষ মারা গেল, অনেক মানুষ আহত হলো। তোমার কি মনে হয় আমি কি কোনো সিনেমার গল্প বলতেছি? না, আমি বাস্তবিক একটা ঘটনা বলতেছি যেটা ঘটেছিল 1919 সালে পাঞ্জাবের অমৃতসরে। তৎকালীন ব্রিটিশ সরকার এই ম্যাসাকারটা করেছিল। তার ঠিক 4 বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুরকে ব্রিটিশ রাজা কর্তৃক একটা উপাধি দেওয়া হয়েছিল, যার নাম হচ্ছে নাইটহুড। এই উপাধি যাদেরকে দেওয়া হয় তাদেরকে স্যার বলে সম্বোধন করতে হয়। রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই ম্যাসাকারটা দেখলেন, তখন তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি এই উপাধিটা আর রাখবো না, আমি এই উপাধি ফিরিয়ে দেব। তখন তিনি একটা চিঠি লিখলেন তৎকালীন ভাইসরয় লর্ড চ্যামসফোর্ডকে। সেই ঐতিহাসিক চিঠিটাই আজকে আমরা পড়তে যাচ্ছি। সো আজকে আমরা যেই লেটারটা পড়ব এর হেডলাইন হচ্ছে লেটার টু লর্ড চ্যামসফোর্ড রিজেক্টিং নাইটহুড। মেইন চিঠিতে যাওয়ার আগে আমাদেরকে অবশ্যই প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু তথ্য জেনে নিতে হবে। তারপর আমরা পড়ব ইন্ট্রোডাকশন। রবীন্দ্রনাথ ঠাকুর ফুল নেম রবীন্দ্রনাথ ঠাকুর, বর্ন 7 May 1861 in Kolkata, India. Date 7 August 1941 in Kolkata, India. 7 মে 1861 সনে ইন্ডিয়ার কলকাতায় জন্মগ্রহণ করেন এবং ঠিক একই জায়গায় 1941 সালের 7 আগস্ট উনি মৃত্যুবরণ করেন। প্রফেশন: পোয়েট, রাইটার, ফিলোসফার, কম্পোজার, পেইন্টার, এডুকেশনিস্ট। তিনি একই সাথে কবি, লেখক, দার্শনিক, কম্পোজার, পেইন্টার, শিক্ষানবিদ ছিলেন। ফেমাস ওয়ার্ক, তার বিখ্যাত যেই কাজগুলো সেগুলো হচ্ছে গীতাঞ্জলি, ঘরে বাইরে, চোখের বালি। অ্যাচিভমেন্টস: নোবেল প্রাইজ ইন লিটারেচার 1913, ফার্স্ট এশিয়ান টু উইন। তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন সাহিত্যে 1913 সালে, ফার্স্ট এশিয়ান টু উইন, অর্থাৎ এশিয়ানদের মধ্যে সর্বপ্রথম তিনি এই পুরস্কার পেয়েছিলেন। আর এই পুরস্কারটা তিনি পেয়েছিলেন গীতাঞ্জলি এর ইংলিশ ভার্সনের জন্য। রোড ন্যাশনাল অ্যান্থেমস অফ ইন্ডিয়া, জানা গানা মানা, অ্যান্ড বাংলাদেশ, আমার সোনার বাংলা। অর্থাৎ তিনি একই সাথে দুইটা দেশের জাতীয় সঙ্গীত লিখেছিলেন, একটা হচ্ছে ইন্ডিয়ার আর একটা হচ্ছে বাংলাদেশের। এরপরেই আমরা এই লেটারটার ইন্ট্রোডাকশন সম্পর্কে একটু জানব। এই লেটারটা মূলত উনি কী বলেছেন, কি লিখেছেন। ইন্ট্রোডাকশন: দিস ইজ আ ফেমাস লেটার রিটেন বাই রবীন্দ্রনাথ ঠাকুর টু লর্ড চ্যামসফোর্ড। এটা হচ্ছে একটা বিখ্যাত চিঠি যেটা রবীন্দ্রনাথ ঠাকুর লর্ড চ্যামসফোর্ডকে লিখেছিলেন। ইন দিস লেটার ঠাকুর পোলাইটলি রিফিউজ দ্য অনার অফ নাইটহুড গিভেন টু হিম বাই দ্য ব্রিটিশ কিং। এই চিঠির মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর ভদ্রভাবে তৎকালীন ব্রিটিশ রাজা কর্তৃক তাকে যেই নাইটহুড উপাধি দেওয়া হয়েছিল সেটা তিনি ফিরিয়ে দিয়েছিলেন। হি এক্সপ্লেইনস দ্যাট হি ক্যানট অ্যাকসেপ্ট দ্য টাইটেল বিকজ অফ দ্য সাফারিং অ্যান্ড ইনজাস্টিস ফেসড বাই দ্য পিপল অফ ইন্ডিয়া আন্ডার ব্রিটিশ রুল। তিনি এই চিঠির মধ্যে খুব ভালোভাবে এক্সপ্লেইন করেছিলেন যে তিনি কেন এই টাইটেলটা ওন করতে পারবেন না। তার কারণ হচ্ছে বিকজ অফ দ্য সাফারিং অ্যান্ড ইনজাস্টিস ফেসড বাই দ্য পিপল অফ ইন্ডিয়া আন্ডার ব্রিটিশ রুল। ব্রিটিশ সরকারের অধীনে তৎকালীন ভারতীয় জনগণ যেই ইনজাস্টিসে ভুগতেছিল, যেই কষ্ট সহ্য করতেছিল তার জন্য। এখন বলতেছে নাইটহুড জিনিসটা কি। নাইটহুড ইজ আ স্পেশাল অনার গিভেন বাই দ্য ব্রিটিশ কিং অর কুইন। ইট ইজ গিভেন টু দ্য পিপল ফর দেয়ার অ্যাচিভমেন্টস অর সার্ভিস টু দ্য কান্ট্রি। এটা মানুষদেরকে দেওয়া হয় তাদের অ্যাচিভমেন্ট এবং দেশের জন্য তাদের ত্যাগের জন্য। পিপল হু গেট ইট ক্যান বি কল্ড স্যার বিফোর দেয়ার নেম। যারা এই উপাধিটা পায় তাদের নামের পূর্বে স্যার বলে সম্বোধন করতে হয়। রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ গিভেন দ্য নাইটহুড ইন 1915 বাই দ্য ব্রিটিশ কিং। রবীন্দ্রনাথ ঠাকুরকে এই উপাধিটা দেওয়া হয়েছিল 1915 সালে। হি রোট দিস লেটার ইন 1919। তিনি 1919 সালে এই চিঠিটা লিখেছিলেন। দিস লেটার ওয়াজ রিটেন স্পেসিফিক্যালি বিকজ অফ দ্য জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার ইন অমৃতসর, পাঞ্জাব ইন 1919। এই চিঠিটা মূলত লেখা হয়েছিল পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ যে ম্যাসাকার হয়েছিল 1919 সালে তার জন্য। থাউজেন্ডস অফ আনআর্মড ইন্ডিয়ানস হ্যাড গ্যাদার্ড পিসফুলি অ্যান্ড দ্য ব্রিটিশ আর্মি আন্ডার জেনারেল ডয়ার fired on them without warning. Many people were killed or injured. Thousands of unarmed Indians had gathered peacefully. হাজার হাজার ভারতীয় জনগণ
তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করেছিলেন। আর তৎকালীন যে ব্রিটিশ আর্মিরা ছিল জেনারেল ডয়ারের আন্ডারে, তারা তাদের উপরে গুলি করেছিল উইদাউট ওয়ার্নিং, কোনো ওয়ার্নিং দেওয়া ছাড়া। মেনি পিপল ওয়ার কিল্ড অর ইনজুর্ড, তখন অনেক মানুষ মারা যায় এবং আহত হয়। সো আমরা যেই জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে পাঞ্জাবের অমৃতসরে একটা ম্যাসাকার হয়েছিল 1919 সালে। তার ঠিক 4 বছর আগে 1915 সালে রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইটহুড এই উপাধিটা দেওয়া হয়েছিল ব্রিটিশ সরকার কর্তৃক। পরে তিনি যখন এই ম্যাসাকারটা দেখলেন, তারপরে তিনি চাইলেন যে হচ্ছে আমি আমার এই নাইটহুড উপাধিটা ফিরিয়ে দেব। তারপর তিনি একটা চিঠি লিখলেন লর্ড চ্যামসফোর্ডকে। সেই চিঠিটাই আজকে আমরা পড়তে যাচ্ছি। এখন আমরা একদম মেইন চিঠিতে চলে যাব। Your Excellency, the enormity of the measures taken by the government in the Punjab for quelling some local disturbance has, with a root shock, revealed to our minds the helplessness of our position as British subjects in India. Your Excellency, Excellency অর্থ হচ্ছে মহিমা। Your Excellency, আপনার মহিমা, অর্থাৎ চিঠিটা একটা সম্মানজনক শব্দ দিয়ে শুরু করতেছে। যেরকম আমরা অনেক চিঠি শুরু করি ডিয়ার ফাদার, ডিয়ার মাদার, তেমনই এই চিঠিটা শুরু হলো ইয়োর এক্সিলেন্সি, আপনার মহিমা। দ্য ইনরমিটি অফ দ্য মেজার্স, ইনরমিটি অর্থ হচ্ছে কঠোরতা, অফ দ্য মেজার্স, মেজার্স অর্থ হয়েছে পদক্ষেপ। তাহলে দ্য ইনরমিটি অফ দ্য মেজার্স পুরোটা মিলে অর্থ হয় কঠোর পদক্ষেপ। টেকেন বাই দ্য গভর্নমেন্ট, যা সরকার কর্তৃক নেওয়া হয়েছিল, অর্থাৎ সরকার কর্তৃক নেওয়া কঠোর পদক্ষেপ। ইন পাঞ্জাব ফর কোয়েলিং সাম লোকাল ডিস্টারবেন্স, কোয়েলিং মানে হচ্ছে দমন করা। পাঞ্জাবে সাম লোকাল ডিস্টারবেন্স, কিছু স্থানীয় গোলযোগ দমন করার জন্য সরকার কর্তৃক নেওয়া কঠোর পদক্ষেপ। উইথ আ রুট শক, রুট শক মানে হচ্ছে কঠিন একটা ধাক্কা, শক্ত একটা ধাক্কা। উইথ আ রুট শক রিভিল টু আওয়ার মাইন্ডস, কঠিন একটা ধাক্কা দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে, আমাদের মনে এটা স্পষ্ট করে দিয়েছে। দ্য হেল্পলেসনেস অফ আওয়ার পজিশন অ্যাজ ব্রিটিশ সাবজেক্টস ইন ইন্ডিয়া, ব্রিটিশ সাবজেক্টস মানে হচ্ছে ব্রিটিশ প্রজা। ভারতে ব্রিটিশ প্রজা হিসেবে আমাদের হেল্পলেসনেস যে একটা অবস্থা, আমরা যে ভারতে ব্রিটিশ প্রজা হিসেবে কতটা অসহায়, এই জিনিসটা আমাদেরকে কঠিন একটা ধাক্কা দিয়ে বুঝিয়ে দিয়েছে। এরপরে এখানে যে কঠিন কঠিন যে শব্দগুলো থাকতে পারে সেই প্রত্যেকটা শব্দ এখানে দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে শব্দার্থগুলো খুব ভালো করে পড়ে নিবা। তারপরের অংশে আমরা চলে যাই। The disproportionate severity of the punishments inflicted upon the unfortunate people and the methods of carrying them out, we are convinced, are without parallel in the history of civilized governments, bearing some conspicuous exceptions recent and remote. দ্য ডিসপ্রপোর্শনেট, ডিসপ্রপোর্শনেট অর্থ হচ্ছে অযৌক্তিকভাবে অসামঞ্জস্যপূর্ণ। সভেরিটি অর্থ কঠোরতা। তাহলে দ্য ডিসপ্রপোর্শনেট সভেরিটি, অযৌক্তিক কঠোরতা। অফ দ্য পানিশমেন্টস, পানিশমেন্ট অর্থ শাস্তি। ইনফ্লিক্টেড আপন দ্য আনফর্চুনেট পিপল, আনফর্চুনেট পিপল অর্থ হচ্ছে অসহায় মানুষ। অসহায় মানুষদের উপর দেওয়া শাস্তিগুলোর অযৌক্তিক কঠোরতা। অ্যান্ড দ্য মেথডস অফ ক্যারিং দেম আউট, ক্যারিং দেম আউট অর্থ হচ্ছে বাস্তবায়ন করা, মেথডস পদ্ধতি। অ্যান্ড দ্য মেথডস অফ ক্যারিং দেম আউট, এবং সেগুলো বাস্তবায়ন করার পদ্ধতি। উই আর কনভিন্সড, আমরা কনভিন্সড, আমরা বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। আর উইদাউট প্যারালাল ইন দ্য হিস্ট্রি অফ সিভিলাইজড গভর্নমেন্টস, উইদাউট প্যারালাল অর্থ হয়েছে যার কোনো মিল নেই, তুলনাহীন। ইন দ্য হিস্ট্রি অফ সিভিলাইজড, সিভিলাইজড অর্থ হচ্ছে সভ্য। ইন দ্য হিস্ট্রি অফ সিভিলাইজড গভর্নমেন্ট অর্থাৎ ইতিহাসে কোনো সভ্য সরকারের মধ্যে এর আগে এত ম্যাসাকার, এত তুলনাহীন ম্যাসাকার আমরা দেখি নাই। ব্যারিং সাম কনসপিকিউয়াস এক্সেপশনস রিসেন্ট অ্যান্ড রিমোট, ব্যারিং মানে হচ্ছে বাদ দিয়ে। কনসপিকিউয়াস এক্সেপশনস অর্থ হচ্ছে চোখে পড়ার মতো ব্যতিক্রম। রিসেন্ট অ্যান্ড রিমোট, রিসেন্ট মানে হচ্ছে সাম্প্রতিক, রিমোট মানে অতীতকাল। তবে কিছু কিছু জিনিস দেখা গেছে, অর্থাৎ এই যে ব্রিটিশ সরকার যে ম্যাসাকারটা করেছে, এত বড় ম্যাসাকার ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। তবে চোখে পড়ার মতো কিছু ব্যতিক্রম সাম্প্রতিক এবং অতীতকালে রয়েছে, অর্থাৎ যার সংখ্যা খুবই কম। আমরা পরের অংশে চলে যাই।
Considering that such treatment has been meted out to a population disarmed and resourceless by a power which has the most terribly efficient organization for destruction of human lives, we must strongly arrest that it can claim no political expediency. Considering মানে হইছে বিবেচনা করে, considering that such treatment এমন আচরণ has been meted out অর্থ হচ্ছে প্রদান করা, to a population disarmed and resourceless, disarmed অস্ত্রহীন নিরস্ত্র, and resourceless এবং সম্পদহীন, অর্থাৎ এমন আচরণ এমন একটা জাতির উপর করা হয়েছে যারা ছিল নিরস্ত্র এবং সম্পদহীন, by a power which has the most terribly efficient organization for destruction of human lives, by a power এমন একটা শক্তি দ্বারা করা হয়েছে which has যাদের রয়েছে the most terribly efficient অর্থ হচ্ছে অত্যন্ত কার্যকর, যাদের রয়েছে অত্যন্ত কার্যকর অর্গানাইজেশন ফর ডিস্ট্রাকশন অফ হিউম্যান লাইফস, যাদের অত্যন্ত কার্যকর সংগঠন রয়েছে মানব জাতিকে ধ্বংস করার জন্য। অর্থাৎ এখানে বলছে যে যাদের অত্যন্ত কার্যকর একটা সংগঠন রয়েছে মানব জাতিকে ধ্বংস করার জন্য, তাদের দ্বারা এমন একটা জাতির উপরে এমন একটা জনসংখ্যার উপরে হত্যাযজ্ঞ চালানো হয়েছে যারা ছিল ডিসআর্মড অ্যান্ড রিসোর্সলেস। আর এই কারণে কি হয়েছে, উই মাস্ট স্ট্রংলি অ্যারেস্ট দ্যাট ইট ক্যান ক্লেম নো পলিটিক্যাল এক্সপিডেন্সি অর্থ হচ্ছে প্রয়োজনীয়তা, পলিটিক্যাল এক্সপিডেন্সি রাজনৈতিক প্রয়োজনীয়তা। উই মাস্ট স্ট্রংলি অ্যারেস্ট দ্যাট আমরা নিশ্চিতভাবে এটা বলতে পারি যে ইট ক্যান ক্লেম নো পলিটিক্যাল এক্সপিডেন্সি এর কোনো রাজনৈতিক প্রয়োজনীয়তা ছিল না। অর্থাৎ এমন একটা জাতির উপরে তুমি নির্যাতন করেছো যাদের হাতে কোনো অস্ত্র ছিল না, যাদের কোনো সম্পদ ছিল না, কিন্তু তুমি ছিলে অস্ত্র সহ, অর্থাৎ তোমার শক্তি অনেক বেশি। সো তুমি যে এই জাতির উপর একটা হত্যাযজ্ঞ চালাইলা, একে তুমি কোনোভাবেই রাজনৈতিক প্রয়োজনীয়তা হিসেবে বলতে পারবে না যে তারা আমাদের বিরুদ্ধে আন্দোলন করতেছিল, তারা গোলযোগ সৃষ্টি করতেছিল যার কারণে আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি, এই কথা তোমরা বলতে পারবে না। আমরা তার পরের অংশে চলে যাই। The accounts of insults and sufferings undergone by our brothers in the Punjab have trickled through the gagged silence, reaching every corner of India, and the universal agony of indignation roused in the hearts of our people has been ignored by our rulers, possibly congratulating themselves for what they imagine as salutary lessons. The accounts, এখানে accounts অর্থ হয়েছে বিবরণ, the accounts of insults and suffering, অপমান এবং কষ্ট, undergone by our brothers in the Punjab, পাঞ্জাবে ঘটে যাওয়া আমাদের ভাইদের উপরে অপমান আর কষ্টের বিবরণ, হ্যাভ ট্রিকেল থ্রো অর্থ হয়েছে চুপচাপে ছড়িয়ে পড়া, অর্থাৎ আস্তে আস্তে ছড়িয়ে পড়া, দ্য গ্যাগড সাইলেন্স, হ্যাভ ট্রিকেল থ্রো দ্য গ্যাগ সাইলেন্স অর্থাৎ যেই সত্যটাকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল তা আস্তে আস্তে ছড়িয়ে পড়েছিল, রিচিং এভরি কর্নার অফ ইন্ডিয়া, ভারতের একদম সব জায়গায় ছড়িয়ে পড়েছিল। তাহলে এই পুরোটার অর্থ হয় পাঞ্জাবে আমাদের ভাইদের উপর করা অপমান আর কষ্টের বিবরণ আস্তে আস্তে সম্পূর্ণ ভারতে ছড়িয়ে পড়েছিল। অ্যান্ড দ্য ইউনিভার্সাল অ্যাগনি অফ ইন্ডিগনেশন, ইউনিভার্সাল অ্যাগনি অর্থ হয়েছে সার্বজনীন যন্ত্রণা, আর ইন্ডিগনেশন অর্থ হয়েছে তীব্র ক্ষোভ। তাহলে দ্য ইউনিভার্সাল অ্যাগনি অফ ইন্ডিগনেশন রোস্ট ইন দ্য হার্টস অফ আওয়ার পিপল, এই যে হত্যার যোগ্যতা হয়েছিল এর কারণে যে ব্যাপক ক্ষোভ ও যন্ত্রণার সঞ্চার হয়েছিল আমাদের মনে, আমাদের ভারতবাসীর মনে, হ্যাজ বিন ইগনোরড বাই আওয়ার রুলার্স, এই ক্ষোভটাকে খুব সুন্দরভাবে ইগনোর করা হয়েছিল আমাদের শাসকদের দ্বারা। পসিবলি কনগ্রেচুলেটিং দেমসেলফ ফর হোয়াট দে ইমাজিন অ্যাজ সলিটারি লিসন্স, সম্ভবত তারা নিজেরাই একে অপরকে সাধুবাদ জানাচ্ছিল, তারা মনে করে এগুলো নাকি সলিটারি লিসন্স অর্থাৎ শিক্ষামূলক ব্যবস্থা। আচ্ছা, এই পাঠটুকুতে যে জিনিসটা বলছে সেটা হচ্ছে এই যে এত বড় একটা ম্যাসাকার হলো, এই ম্যাসাকারের কারণে ভারতবাসীদের হৃদয়ে যে ব্যাপক ক্ষোভ ও যন্ত্রণার সঞ্চয় হয়েছে তা তৎকালীন যেই শাসকরা তারা খুব ভালোভাবে উপেক্ষা করেছে, তারা এটার কোনো দামই দেয় নাই।
তারা এই জিনিসটাকে কোনো কিছু মনেই করে নাই, বরং তারা নিজেরা একে অপরকে সাধুবাদ জানাচ্ছিল যে হ্যাঁ এই কাজটা ভালো হয়েছে, এটা একটা শিক্ষামূলক ব্যবস্থা হয়েছে। শিক্ষামূলক ব্যবস্থা কিভাবে? তারা মনে করে এতে অন্যান্য মানুষরা ভয় পাবে এবং তারা কোনোভাবেই ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করার সাহস আর পাবে না। আর সবচেয়ে বড় মজার একটা ঘটনা হলো এই যে ম্যাসাকারটা হয়েছিল, এই ম্যাসাকারটা হয়েছিল জেনারেল ডয়ারের নির্দেশে। তার জন্য ইংল্যান্ডে ফান্ড তোলা হয়েছিল তাকে পুরস্কৃত করার জন্য, যে সে খুব মহৎ একটা কাজ করেছে ভাবা যায়। তারপরের অংশে আমরা চলে যাই। দ্য ক্যালাশনেস হ্যাজ বিন প্রেজড by most of the Anglo-Indian papers, which have in some cases gone to the brutal length of making fun of our sufferings, without receiving the least check from the same authority, relentlessly careful in smothering every cry of pain and expression of judgment from the organs representing the sufferers. This callousness মানে হচ্ছে নির্মমতা, this callousness has been praised by most of the Anglo-Indian papers. Anglo-Indian সংবাদপত্র এই নির্মমতাকে তৎকালীন অ্যাংলো ইন্ডিয়ান সংবাদপত্র প্রশংসা করেছে। which have in some cases gone to the brutal length of making fun of our sufferings. এবং কিছু কিছু ক্ষেত্রে তারা আমাদের এই যে কষ্ট নিয়ে তারা উপহাসও করেছে। উইথাউট রিসিভিং দ্য লেস চেক, তাদের ব্যাপারে কোনো প্রতিরোধই আসেনি। ফ্রম দ্য সেম অথরিটি, relentlessly careful in smothering every cry of pain and expression of judgment. Cry of pain মানে হচ্ছে যন্ত্রণার কান্না, যন্ত্রণার আওয়াজ, অ্যান্ড এক্সপ্রেশন অফ জাজমেন্ট এবং মতামত প্রকাশ। আর এখানে রয়েছে রিলেন্টলেসলি কেয়ারফুল, অর্থ হচ্ছে নির্দয়ভাবে সতর্ক। স্মদারিং অর্থ হচ্ছে দমন করা, অর্থাৎ যারা ভুক্তভোগীদের কোনো মতামত প্রকাশ কিংবা কষ্টের আওয়াজ কঠিনভাবে দমন করে তাদের ব্যাপারে কোনো প্রতিরোধই আসেনি। ফ্রম দ্য অর্গানস রিপ্রেজেন্টিং দ্য সাফারার্স, অর্থাৎ ভুক্তভোগীদের প্রতিনিধিত্বকারী সংবাদপত্র। অর্গানস এখানে হচ্ছে অংশ, রিপ্রেজেন্টিং দ্য সাফারার্স ভুক্তভোগীদের প্রতিনিধিত্বকারী, অর্থাৎ এখানে অ্যাংলো ইন্ডিয়ান পেপারসগুলোকে উদ্দেশ্য করা হয়েছে। তাহলে এই পুরো অংশ থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে তৎকালীন কিছু নিউজ মিডিয়া ছিল, কিছু নিউজ পেপার ছিল যারা সবসময় ইংরেজদের গুণগান গাইতো বিভিন্ন সুবিধা ভোগ করার জন্য। তারা কি করেছে? তারা ইংরেজদের এই কাজকে প্রশংসা করেছে এবং কিছু কিছু ক্ষেত্রে এই যে এত বড় একটা ম্যাসাকার হলো, এত নিষ্ঠুর নির্দয়ভাবে তারা এই ম্যাসাকারটা করলো, তারা এগুলো নিয়ে উপহাস পর্যন্ত করেছে। তারপরে কি বলছে? অথচ এই যে সেম অথরিটি যারা এই ম্যাসাকারটা করেছে তারা যে কঠিনভাবে ভুক্তভোগীদেরকে কোনো মত প্রকাশ করতে দেয় নাই এবং সামান্য যন্ত্রণার আওয়াজটুকু পর্যন্ত করতে দেয় নাই, তাদের ব্যাপারে কিন্তু কোনো কিছু লিখে নেই। উইথাউট রিসিভিং দ্য লেস চেক, তাদের ব্যাপারে কোনো প্রতিরোধই করেনি এই সংবাদ মাধ্যমগুলো। আমরা তার পরের অংশে চলে যাই। নোয়িং দ্যাট আওয়ার appeals have been in vain and that the passion of vengeance is blinding the nobler vision of statesmanship in our government, which could so easily afford to be magnanimous as befitting its physical strength and moral tradition. Knowing that our appeals, appeal মানে হচ্ছে আবেদন, have been in vain, আমরা জানি যে আমাদের আবেদনগুলো ব্যর্থ হয়েছে, and that the passion of vengeance অর্থ হচ্ছে প্রতিশোধের তীব্র আকাঙ্ক্ষা, in blinding অন্ধ করা, the nobler vision of statesmanship, নোভেলার ভিশন অর্থ হচ্ছে উচ্চতর দৃষ্টি, দ্য নোভেলার ভিশন অফ স্টেটমেন্টশিপ রাষ্ট্রনায়কোচিত উচ্চতর দৃষ্টিভঙ্গি, ইন আওয়ার গভর্নমেন্ট পুরোটা মিলে অর্থ হয় হচ্ছে প্রতিশোধের তীব্র আকাঙ্ক্ষা সরকারের রাষ্ট্রনায়কোচিত উচ্চতর দৃষ্টিভঙ্গিকে ব্লাইন্ড করে দিয়েছে, অন্ধ করে দিয়েছে। which could so easily afford to be magnanimous as befitting its physical strength and moral tradition. which could so easily afford অর্থাৎ অল্প একটু এফোর্ট দিলেই হতো, অল্প একটু কষ্ট করলেই হতো, টু বি ম্যাগনানিমাস অর্থ হচ্ছে উদার, অ্যাজ বিফিটিং অর্থ উপযুক্ত, ইটস ফিজিক্যাল স্ট্রেংথ শারীরিক শক্তি, অ্যান্ড মোরাল ট্র্যাডিশন এবং নৈতিক ঐতিহ্য, অর্থাৎ শারীরিক শক্তি ও নৈতিক ঐতিহ্যের
উপযুক্ত মর্যাদা রক্ষা করার জন্য তাদেরকে অল্প একটু ম্যাগনানিমাস হলেই হতো, তাদের অল্প একটু উদার হলেই হতো, কিন্তু সেটা তারা হয়নি। এই অংশে রবীন্দ্রনাথ ঠাকুর যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে প্রতিশোধের তীব্র আকাঙ্ক্ষা তাদের চোখকে অন্ধ করে দিয়েছে, তাদের দূরদৃষ্টিকে অন্ধ করে দিয়েছে। তারা শুধু প্রতিশোধ নিতে চাচ্ছে। তারা ভাবতেছে যে ভারতীয়রা হয়তো তাদের বিরুদ্ধে কোনো আন্দোলন করবে, সেই আন্দোলন কোনো না কোনোভাবে আটকাতে হবে, এই প্রতিশোধের আগুন তাদের মনের মধ্যে জ্বলতেছে। যার কারণে কি হয়েছে, তাদের উচ্চতর যে দৃষ্টিভঙ্গি রয়েছে সেগুলো নষ্ট হয়ে গেছে। তারপরের অংশে বলছে যে তাদের শারীরিক শক্তি ও নৈতিক ঐতিহ্যের উপযুক্ত মর্যাদা তারা যদি রক্ষা করতে চাইতো তাহলে তাদের অল্প একটু উদার হলেই হতো। অর্থাৎ তারা যে ভারত শাসন করতেছে এটা যদি খুব ভালোভাবে করত, কোনো অত্যাচার না করতো, তাহলেই কিন্তু হতো। আমরা তার পরের অংশে চলে যাই। The very least I can do for my country is to take all consequences upon myself, giving voice to the protests of millions of my countrymen surprised into a dumb anguish of terror. The very least I can do for my country, আমি আমার দেশের জন্য যা করতে পারি, অন্তত যা করতে পারি তা হচ্ছে is to take all consequences upon myself, সব পরিণতি নিজের করে নেওয়া, in giving voice to the protest of millions of my countrymen, আমার সহদেশবাসীর লাখো মানুষের প্রতিবাদের ভাষা প্রকাশ করতে গিয়ে সব পরিণতি নিজের ওপর নেওয়া। সারপ্রাইজড ইনটু আ টার্ম অ্যাঙ্গুইশ অফ টেরর, সারপ্রাইজড ইনটু মানে হচ্ছে হঠাৎ করেই কোনো কিছুর সম্মুখীন হওয়া, যারা হঠাৎই, আর টার্ম অ্যাঙ্গুইশ অর্থ হয়েছে নীরব যন্ত্রণা, আর টেরর অর্থ হয়েছে ভয়, যারা হঠাৎই একটা নীরব যন্ত্রণায় স্তব্ধ হয়ে পড়েছে। অর্থাৎ তাদেরকে যে পরিণতি করা হবে আমাকেও তাই করা হোক, তারপরেও আমি তাদের পক্ষে কথা বলবো। আমরা তার পরের অংশে চলে যাই। The time has come when badges of honor make our shame glaring in their incongruous context of humiliation, and I for my part wish to stand shorn of all special distinctions by the side of those of my countrymen who for their so-called insignificance are liable to suffer a degradation not fit for human beings. The time has come, সময় এখন এমন হয়ে এসেছে, সময় এখন এমন পর্যায়ে এসেছে, ব্যাজেস অফ অনার, সম্মানের প্রতীকগুলো, মেক আওয়ার শেফ গ্লেয়ারিং, যা আমাদের লজ্জাকে আরও বেশি বাড়িয়ে দেয়, ইন দেয়ার ইনকনগ্রুয়াস কনটেক্সট অফ হিউমিলিয়েশন। ইনকনগ্রুয়াস কনটেক্সট অর্থ হচ্ছে অমিল বা বেমানান পরিবেশ, আর হিউমিলিয়েশন অর্থ হচ্ছে অপমান। তাহলে পুরোটা মিলে অর্থ হয় অপমানের পরিবেশে আমাদের লজ্জাকে আরও বেশি বাড়িয়ে দেয়। অপমানের পরিবেশ কিভাবে? সেটা হচ্ছে আমি তো একজন ভারতীয়, আপনি আমাকে নাইটহুড উপাধি দিচ্ছেন, কিন্তু আমার আরেক ভাইকে আপনি গুলি করে হত্যা করতেছেন। এই জিনিসটা কেমন? অ্যান্ড আই ফর মাই পার্ট উইশ টু স্ট্যান্ড, আর এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, শর্ন অফ অল স্পেশাল ডিস্টিংশনস। স্পেশাল ডিস্টিংশনস অর্থ হচ্ছে বিশেষ উপাধি। আমার সমস্ত বিশেষ উপাধি বাদ দিয়ে আমি তাদের পাশে দাঁড়াতে ইচ্ছা পোষণ করেছি, বাই দ্য সাইড অফ দোজ অফ মাই কান্ট্রিমেন, আমার সেসব সহদেশবাসীর পাশে দাঁড়াতে চেয়েছি, হু, যারা ফর দেয়ার সো কল ইনসিগনিফিকেন্স আর লিয়াবল টু সাফার আ ডেগ্রেডেশন নট ফিট ফর হিউম্যান বিংস। ডেগ্রেডেশন অর্থ হচ্ছে অপমান, যারা কথিত তুচ্ছতার কারণে এমন অপমান সহ্য করতে বাধ্য হচ্ছে, আর লিয়াবল টু সাফার, এমন অপমান সহ্য করতে বাধ্য হচ্ছে যা মানব জাতির জন্য মোটেও উপযুক্ত নয়, নট ফিট ফর হিউম্যান বিংস, যা মানব জাতির জন্য মোটেও উপযুক্ত নয়। অর্থাৎ তারা কি করেছিল? তারা জাস্ট সবাই মিলে একসাথে হয়েছিল, কোনো প্রতিবাদ করেনি, কিচ্ছু করেনি। তারা আর্ম ছিল, রিসোর্সলেস ছিল। আপনি তাদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছেন এই তুচ্ছতার কারণে, কিছুই করে নাই, তারপর আপনি হত্যাযজ্ঞ চালিয়েছেন, যার কারণে তারা এখন এত বড় অপমান সহ্য করতে বাধ্য হচ্ছে। তাদেরকে আপনি রাস্তায় মেরে ফেলতেছেন, যা মানুষের জন্য মোটেও উপযুক্ত না। আর এই কারণেই আমি আমার যত বিশেষ উপাধি রয়েছে সেগুলো ত্যাগ করে আমি তাদের পাশে দাঁড়াতে চাই। তারপরে অংশে আমরা চলে যাই। আমরা একদম সর্বশেষ অংশে চলে এসেছি। These are the reasons which have painfully compelled me to ask your excellency with due deference and regret to relieve me of my title of knighthood, which I had
the honor to accept from His Majesty the King at the hands of your predecessors, for whose nobleness of heart I still entertain great admiration. Your faithfully, Rabindranath Tagore. These are the reasons which have painfully compelled me. আর এই কারণগুলোই আমাকে যন্ত্রণা সহকারে বাধ্য করছে, পেইনফুলি কম্পিলড মি, যন্ত্রণা সহকারে বাধ্য করছে টু আস্ক ইউর এক্সিলেন্সি, আপনার মহিমার কাছে, উইথ টু ডিফারেন্স অ্যান্ড রিগ্রেট, সম্মান এবং দুঃখ প্রকাশ করে। অর্থাৎ আপনি যে আমাকে এই উপাধিটা দিয়েছিলেন, আপনার রাজা যে আমাকে এই উপাধিটা দিয়েছিল, তার জন্য আমি একই সাথে সম্মানিত এবং একই সাথে দুঃখ প্রকাশ করতেছি আপনারা যে ম্যাসাকার করেছেন তার জন্য। সেটাই বলতেছে যে সম্মান ও দুঃখ প্রকাশ করে, টু রিলিভ মি অফ মাই টাইটেল অফ নাইটহুড, আমি নাইটহুডের খেতাব ত্যাগ করার অনুরোধ করতেছি, উইচ আই হ্যাড দ্য অনার টু অ্যাকসেপ্ট ফ্রম হিজ ম্যাজেস্টি দ্য কিং অ্যাট দ্য হ্যান্ডস অফ ইউর প্রেডিসেসর। প্রেডিসেসর অর্থ হয়েছে পূর্বসূরি, যা সম্মানের সাথে আমি আপনার পূর্বসূরি, আপনার পূর্বের রাজার হাত থেকে গ্রহণ করেছিলাম। এখানে হিজ ম্যাজেস্টি এটা হচ্ছে রাজার জন্য ব্যবহৃত একটা সম্মানজনক শব্দ। ফর হুজ নোবেলনেস অফ হার্ট আই স্টিল এন্টারটেইন গ্রেট অ্যাডমিরেশন, যার উদার হৃদয়ের জন্য আমি তাকে এখনও গভীরভাবে শ্রদ্ধা করি। ইউর ফেথফুলি, আপনার বিশ্বস্ত রবীন্দ্রনাথ ঠাকুর। সো এই ছিল হচ্ছে চিঠি। তারপরে রয়েছে সামারি। এই সামারিটা তোমরা নিজেরা পড়ে নিবা। এখন আমাদেরকে একটু থিমগুলো জানতে হবে, কি কি থিম আমরা পেলাম এই পুরো লেটারে। রিফিউজাল অফ নাইটহুড, নাইটহুড প্রত্যাখ্যান। ঠাকুর গিভস আপ দ্য অনার গিভেন বাই দ্য ব্রিটিশ কিং ইন 1915, রবীন্দ্রনাথ ঠাকুর তাকে 1915 সালে যেই অনারটা করা হয়েছিল নাইটহুড উপাধি দিয়ে, সেটা তিনি প্রত্যাখ্যান করেছিলেন। হেল্পলেসনেস অফ ইন্ডিয়ান, ভারতীয়দের অসহায়ত্ব। পিপল ওয়ার পাওয়ারলেস আন্ডার ব্রিটিশ রুল, ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে মানুষজন ছিল পাওয়ারলেস। ক্রুয়েল অ্যান্ড আনফেয়ার পানিশমেন্ট, নিষ্ঠুর এবং অমানবিক শাস্তি। দ্য গভর্নমেন্টস অ্যাকশন ওয়ার হার্শ অ্যান্ড আনজাস্ট, সরকারের যেই কাজ এটা ছিল খুবই দমন নিপীড়নমূলক। নো পলিটিক্যাল অর মোরাল জাস্টিফিকেশন, রাজনৈতিক এবং নৈতিক কোনো ভিত্তি নেই। সাচ অ্যাক্টস ক্যান নট বি ডিফেন্ডেড এনিওয়ে, অর্থাৎ এই যে বড় একটা ম্যাসাকার করা হয়েছে এটা কোনোভাবেই নৈতিক বলে দাবি করা যাবে না। সাফারিং রিচেস অল ইন্ডিয়া, দেশ জুড়ে কষ্টের খবর পৌঁছে যাওয়া। নিউজ অফ পেইন অ্যান্ড ইনজাস্টিস স্প্রেড কুইকলি অ্যাক্রস দ্য ইন্ডিয়া, এই যে পেইনের একটা খবর, কষ্টের একটা খবর, এটা খুব দ্রুত ভারতে ছড়িয়ে পড়েছিল। অনার্স আর মিনিংলেস, সম্মান অর্থহীন। নাইটহুড ফিলস রং হোয়াইল দ্য পিপল আর সাফারিং, যেখানে মানুষজন কষ্টে আছে, আমার স্বদেশবাসী কষ্টে আছে, সেখানে এত বড় সম্মান এগুলো কিছুই না, এগুলো মিনিংলেস। সো আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। আজকে আমরা পড়লাম হচ্ছে লেটার টু লর্ড চ্যামসফোর্ড রিজেক্টিং নাইটহুড, ঐতিহাসিক একটা চিঠি। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।